আলোর সমাবর্তন, আলোর সমাবর্তন, ঠিক আছে, এই চ্যাপ্টারটা আজকের পড়া হবে, ঠিক আছে। তো আলোর সমাবর্তন চ্যাপ্টারে আমরা আপাতত যদি দেখ লাস্ট আমি যদি বলি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে আমরা যেটা করেছিলাম যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে ই ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর পারপেন্ডিকুলার টু সি ভেক্টর, এরকম মানে তিনটেই পরস্পরের সঙ্গে লম্ব, সোজা কথা বলতে গেলে। ওখানে একটা ভেক্টর বলা হয়েছিল যেটা ছিল কি পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কি ছিল 1/μ, তারপরে কি ছিল ই ক্রস বি, মনে পড়ে? এটা ছিল কি পয়েন্টিং ভেক্টর। এখান থেকেই কিন্তু গল্প শুরু হচ্ছে, পয়েন্টিং ভেক্টর। এবারে দেখ এই পয়েন্টিং ভেক্টরের মধ্যে দুটো ভেক্টর আছে, একটা ই ভেক্টর একটা বি ভেক্টর। এর মধ্যে ই ভেক্টর যেটা মানে তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ তড়িৎ ক্ষেত্র ভেক্টর যেটা, একে বলে আলোক ভেক্টর বা লাইট ভেক্টর, ঠিক আছে। এই তড়িৎ ক্ষেত্র বলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে আলোক ভেক্টর। আলোক ভেক্টর আগে জানতি যেটা আলোক ভেক্টর বা লাইট ভেক্টর। আলোক ভেক্টর বা লাইট ভেক্টর অনেক সময় টেস্ট পেপারে দেখতে পাবি, ঠিক আছে। কি লিখবো যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি, তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি সমস্ত আলোকীয় ঘটনার জন্য দায়ী, সমস্ত আলোকীয় ঘটনার জন্য দায়ী। এই তড়িৎ ক্ষেত্র ভেক্টরকে, এই তড়িৎ ক্ষেত্র ভেক্টরকে আলোক ভেক্টর বলে। মানে আমরা যে দেখতে পাই আলোর প্রতিফলন প্রতিসরণ যা কিছু হচ্ছে সবই কিন্তু এই তড়িৎ ক্ষেত্র ভেক্টরের জন্য, মানে সেন্স যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র ভেক্টর, বোঝা গেল? তো আমরা এবার কি করব, আলোর সমবর্তনের যে সংজ্ঞা সেখানে যাব, আলোর সমবর্তনের সংজ্ঞাতে যাব। আগে হচ্ছে তড়িৎ এই যে আলোক ভেক্টর সেটাকে আগে ক্লিয়ার করে নে। আলোর সমবর্তন, আলোর সমবর্তন যথেষ্ট ইজি, একটু ভালো করে বোঝ, দেখবি সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যখন কোনো আলোক রশ্মিকে দেখাচ্ছি, দেখ যখন আমরা এইরকম দেখিয়েছিলাম না, যখন আমরা এইরকম দেখিয়েছিলাম যে এটা ধরো হচ্ছে কি আমার এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড, এরকম, ঠিক না? এখানে আমরা দেখিয়েছিলাম যে ই ভেক্টর আর বি ভেক্টরকে একসঙ্গে দেখিয়েছিলাম, ই ভেক্টর আর বি ভেক্টরকে একসঙ্গে দেখিয়েছিলাম। এবারে হলো কি, ধরো আমি বললাম যে এই যে এই যে হচ্ছে আলোক ভেক্টর যদি আমি যদি দেখাই যে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডকে যদি দেখাই অ্যাকচুয়ালি কেমন হবে, দেখ ইলেকট্রিক ফিল্ড ধরো আলো, আলো ধরো এই পথে যাচ্ছে, ঠিক আছে, আলো ধরো এই পথে যাচ্ছে। এবার হতে পারে কি তড়িৎ ক্ষেত্র ভেক্টর তো হতে পারে এই পথ বরাবর, মানে ওপর নিচে হচ্ছে, হতে পারে, অথবা এই পথ বরাবরও হতে পারে, অথবা অন্য কোনো অ্যাক্সিসে হতে পারে। মানে মানে ব্যাপারটা কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র যে ভেক্টরটা সে কি হতে পারে, এইখানে যদি আমি একটা ধরো আলোর হচ্ছে গতিপথ নিই, তড়িৎ ক্ষেত্র ভেক্টর ম্যাক্সিমাম এদিক এদিক হতে পারে, এদিক এদিক হতে পারে, আবার এদিক এদিক হতে পারে, এরকম করে, তাই না, এরকম করে হতে পারে। এই যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটাকে আমি দেখাচ্ছি মানে কি তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পন এই অক্ষ বরাবর হতে পারে, এই অক্ষ বরাবর হতে পারে, মানে অনেক অক্ষ বরাবর হতে পারে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই রকম কম্পন হতে হতে কিরকম হচ্ছে, একবার বাড়ছে আবার একবার কমছে, আবার একবার বাড়ছে আবার একবার কমছে, মানে এইরকম, মানে এসএইচএম হচ্ছে
কিন্তু কিরকম হচ্ছে, সব অক্ষ বরাবর ম্যাক্সিমাম, আবার সব অক্ষ বরাবর মিনিমাম, আবার ম্যাক্সিমাম, আবার মিনিমাম, এরকম করে করে আলো মানে হচ্ছে এগিয়ে যাচ্ছে। এবার এর এর করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড আছে, এর করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু আমরা এখন শুধু কাকে দেখাচ্ছি, আমরা শুধু এখন দেখাচ্ছি কি তড়িৎ ক্ষেত্র ভেক্টরকে। ঠিক, এবার কি হচ্ছে দেখ, ধর ধর আমি তোকে এরকম জিনিস একটা বললাম যে এইখানে একটা না জানালা আছে এরকম করে, ঠিক আছে, এখানে একটা ধরো জানালা আছে বা দরজা আছে এরকম করে, যার এই বরাবর হচ্ছে এরকম ফাঁকা করা আছে, ঠিক আছে। এবার ধরো আমি যদি বলি যে এইখানে যদি দেখাই আমি, ধরো এইরকম, ঠিক আছে, এইরকম এইরকম হয়ে আছে, ঠিক আছে, এরকম হয়েছে। ধরো এইখানে একটা পিন দেওয়া আছে, এখানে একটা পিন দেওয়া আছে, আর এইখান থেকে পিন থেকে সুতো আমি বেঁধেছি, দিয়ে আমি যদি এরকম এরকম করি তাহলে কি হবে, কম্পনটা চলে যাবে এর মধ্যে দিয়ে। আর যদি এরকম এরকম করি যাবে, আটকে যাবে, তাই না? তাহলে মানে এই যে আলো তো এইরকম ভাবে কি হচ্ছে, ওপর নিচে হচ্ছে, এই অক্ষ বরাবর হচ্ছে, ঠিক না? তো আমি যদি একটা দরজার মতো করে দিই, তাহলে কি হবে, আলোর এই বরাবর কম্পনটা যাবে, ঠিক আছে, আলোর এই বরাবর কম্পনটা যাবে, কিন্তু অন্যান্য কম্পন কতটা যাবে বা কিভাবে যাবে, এটা হচ্ছে কি পুরো এই যে সব দিকে যে কম্পন হচ্ছে একে বলে অসমবর্তিত। আমি কোনো একদিকে কম্পন ঠিক করে দিলাম, মানে এটাকে আমি সমবর্তিত আলো করে দিলাম। তো এটাকে যদি আমি সংজ্ঞা আকারে লিখি, যে এই যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা আছে না, তার যদি আমি কম্পনটাকে কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর ফিক্সড করে দিই, এই পদ্ধতিটা হচ্ছে কি সমবর্তন। তাহলে সমবর্তনের আমরা সংজ্ঞা কি লিখবো, সমবর্তন দেখ, অসমবর্তিত আলোর সংজ্ঞা যদি বলি, প্রথম কথা লেখ অসমবর্তিত আলো, ঠিক আছে, অসমবর্তিত আলোর সংজ্ঞা নেই কিন্তু কোথাও, অসমবর্তিত আলোর সংজ্ঞা নেই, ঠিক আছে, অসমবর্তিত আলোর সংজ্ঞা, হ্যাঁ কি লিখবো, অসমবর্তিত আলো লেখ, আলোর গতিপথের লম্ব দিকে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির, আলোর গতিপথের সঙ্গে লম্ব দিকে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির যে কোনো তলে কম্পন হলে আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের কি লিখেছি ওখানে, এক মিনিট দাঁড়া, আলোর গতিপথের সঙ্গে লম্ব দিকে নয়, লম্ব তলে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির যে কোনো অক্ষ বরাবর কম্পন হলে সেই আলোক রশ্মিকে অসমবর্তিত আলো বলে। মানে আমি এখানে করেছি কি, এটা হচ্ছে কি আলোর গতিপথের সঙ্গে লম্ব দিক কোনটা হবে, ধরো এই আলোর গতিপথ এইটা, তো আলোর ধরো গতিপথ এইটা, এর সঙ্গে লম্ব দিক কোনটা, এইটা, এই লম্ব দিকে অনেক অক্ষ হতে পারে, এই লম্বতলে অনেক অক্ষ হতে পারে, যেমন এই বরাবর অক্ষ হতে পারে, এই বরাবর হতে পারে, এই বরাবর হতে পারে, এই যে কোনো অক্ষ বরাবর কম্পন হচ্ছে, কিন্তু আলোর গতিপথের সঙ্গে লম্ব তলে হবে। তাহলে এরকম আলোকে আমরা কি বলি, অসমবর্তিত আলো। এবং অসমবর্তিত আলোর প্রতীক কি রকম হবে, এটা হচ্ছে কি আলোক রশ্মি, এরকম করে ছবিটা আসবে, হ্যাঁ, এটা হচ্ছে কি অসমবর্তিত আলো। বাড়তে পারে, কমতেও পারে, দশা পার্থক্যের উপর নির্ভর করবে, দশা পার্থক্যের উপর নির্ভর করবে। দুটো আলোক তরঙ্গ যখন পরিপাতিত হয় তখন তাদের অ্যামপ্লিটিউড বাড়তেও পারে, কমতেও পারে, যখন বাড়ে তখন গঠনমূলক ব্যতিচার, যখন কমে তখন ধ্বংসাত্মক ব্যতিচার। আচ্ছা, এটা হলো। এরপরে আমরা লিখবো যে লেখ আলোর সমবর্তন। এবার দেখ, এই আলোর গতিপথের লম্ব তলে যে কোনো অক্ষ বরাবর কম্পন হচ্ছিল,
ওইটাকে আমি কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর যদি করে দিই তাহলে হয়ে যাবে আলোর সমবর্তন। বোঝা গেল একদম ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটা দেখ, বইতে আছে আলোর সমবর্তনের সংজ্ঞা। আলোর সমবর্তনের সংজ্ঞা কি না, কি হচ্ছে না, আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত, আলোর গতিপথের অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের ওপর কোনো একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পনকে সীমাবদ্ধ করার ঘটনাটি হলো কি আলোর সমবর্তন। বোঝা গেল আলোর সমবর্তন। এবারে দেখ আলো সমবর্তনের সংজ্ঞা বোঝা গেছে? আলো সমবর্তনের সংজ্ঞা বোঝা গেছে? হ্যাঁ, যখন কোনো সাধারণ আলোক তরঙ্গ একটি না 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 টুরমেলিন ও সমস্ত দরকার নেই, ওই সংজ্ঞাটা পড়বে, টুরমেলিন ক্লাস আসছি পরে, ঠিক আছে? হ্যাঁ, তো কথা হলো যে আমরা দেখ অসমবর্তিত আলোকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারতাম, মানে আগেরটা না অসমবর্তিত আলোর যে প্রকাশ লিখেছি না, ওইখানে যে ছবিটা এঁকেছি তাকে তোরা 3D লিখবি। 3D মানে অসমবর্তিত আলোতে যে ছবিটা এঁকেছি ওইখানে লিখবি 3D। আর যদি আমি 2D তে দেখাতে চাই, 2D তে যদি দেখাতে চাই, ঠিক আছে, 2D তে কিরকম হবে? 2D তে হবে যে আমরা একটা কম্পনকে দেখাবো এরকম করে, আর একটা কম্পনকে এরকম করে দেখাবো। মানে কি? মানে হলো যে একটা পৃষ্ঠার সঙ্গে এই পৃষ্ঠার তলে, আর একটা হচ্ছে পৃষ্ঠার সঙ্গে লম্ব তলে, হলো পৃষ্ঠার সঙ্গে লম্ব তলে। এটাও অসমবর্তিত আলোর, কিন্তু এটাও কিন্তু অসমবর্তিত আলোর রিপ্রেজেন্টেশন, আর এটাও অসমবর্তিত আলোর রিপ্রেজেন্টেশন, কিন্তু এটা হচ্ছে কি 3D, এটা 2D। এবার আমি যদি সমবর্তিত আলোর সংজ্ঞা সমবর্তনের সংজ্ঞা লিখে দিয়েছিস, আলোর সমবর্তনের সংজ্ঞা বই থেকে দেখে লিখে নিতে পারিস, আলোর সমবর্তন। এবারে এই আলোর সমবর্তনে কি হবে, আমি এইটাকে না দুভাগে করে নেব। দেখ এই কম্পনটা ছিল কি রকম, একটা পৃষ্ঠার তলে আর একটা পৃষ্ঠার সঙ্গে লম্ব তলে, তাকে আমি কি করব দুভাগে ভাগ করে নেব। আলোর সমবর্তনে কি হবে, একটা কম্পন হয়ে যাবে এরকম, একটা কম্পন হয়ে গেল কি এরকম, এটা মানে কি, এটা আলোর গতিপথ, এটা আলোর গতিপথ, আর কম্পনটা হচ্ছে কোথায়, পৃষ্ঠার তলে। তাহলে এখন কি লিখবো, ই ভেক্টরের কম্পন হয় পৃষ্ঠার তলে, মানে ই ভেক্টরটা এখন কোথাও যদি এরকম দেখানো চাই শুধু এরকম অ্যারো, তাহলে এটা হচ্ছে কি পৃষ্ঠার তলে ই ভেক্টরটা কম্পিত হচ্ছে। আরেকটা কি হতে পারে, ডট, এরকম ডট, তার মানে কি হবে ই ভেক্টরটির কম্পন হয় পৃষ্ঠার সঙ্গে লম্ব। দুটো রিপ্রেজেন্টেশন বোঝা গেছে? একটা হচ্ছে কি, একটা হচ্ছে শুধু, এটা হচ্ছে কি ডট যেটা হচ্ছে শুধু ডট দিয়ে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কি পৃষ্ঠার সঙ্গে লম্ব তলে, ঠিক আছে, পৃষ্ঠার সঙ্গে লম্ব তলে। বেশ, এতটা পর্যন্ত হলো। এখন কার কার মনে হচ্ছে যে এই যে আমি গ্যাপ, মানে কোন একটা জানলার মধ্যে গ্যাপ দেখিয়ে দিয়েছি, তার মধ্যে সুতো এরকম করে কম্পন করা হচ্ছে, এটা দেখে কার কার মনে হচ্ছে যে কোনো পদার্থের মধ্যে দিয়ে এরকম কোনো দরজা আছে, মানে ফাঁকা জায়গা আছে, ওর মধ্যে দিয়ে চলে যাবে, এরকম কোনো দরজা টরজা কিছু নেই। বিশেষ কিছু পদার্থ হয় যাদেরকে আমরা তৈরিও করি, মানে হচ্ছে পরীক্ষার মানে এক্সপেরিমেন্ট করে, সেখানে কি করা হয় যে ওর যে অণু পরমাণুগুলো আছে তাদের মধ্যে একটা কি হয়ে যায়, তাদের মধ্যে একটা গ্যাপ হয়ে যায়, এবং তার মধ্যে দিয়ে কি হয় একটা অক্ষ তৈরি হয়ে যাবে। সেই অক্ষটাকে আমরা বলবো কি ট্রান্সমিশন অ্যাক্সিস বা সমবর্তন অক্ষ। বইতে কি আছে, সমবর্তন তল আছে, সমবর্তিত, এক মিনিট, ঠিক আছে, সমবর্তন অক্ষ বা ট্রান্সমিশন অ্যাক্সিস আমরা বলতে পারি, ঠিক আছে।
ওকে, ওটা 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 কি হচ্ছে ওটাই বলছি তো। এই দেখ দেখ ধরো আমি এরকম একটা পদার্থ, এদের দেখতে এরকম হয়, টুরমেলিন কেলাস, ঠিক আছে। এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় হচ্ছে না ভেনজিন নয়, এই রকম দেখানো মানে কি, এদেরকে এদেরকে বলা হয় পোলারাইজার, মানে সমবর্তক। সমবর্তক মানে কি, সমবর্তক মানে যার মধ্য দিয়ে আলো গেলে, যার মধ্য দিয়ে আলো গেলে আলোর যে কম্পনটা সেটা একটা তলে সীমাবদ্ধ হয়ে যাবে তড়িৎ ক্ষেত্র। যেমন আমি যদি কাঁচের মধ্য দিয়ে আলো মানে নিয়ে যাই, ওখানে কিন্তু ওরকম কিছু হবে না, বা জলের মধ্য দিয়ে গেলেও হচ্ছে না। ধরো এটা একটা টুরমেলিনের কেলাস, টুরমেলিন কেলাস, সেই টুরমেলিন কেলাস কি হবে, ওর যে পরমাণুর গুলো অ্যালাইনমেন্ট এমন হবে, ওর কোনো একটা এরকম অক্ষ হয়ে যাবে, ঠিক আছে, এরকম অক্ষ হয়ে যাবে। এবং সেই অক্ষে যখন আমি এখান থেকে আলো ছাড়বো না, যখন আমি এইরকম অসমবর্তিত আলো এখান থেকে মানে ফেলবো, তখন কি হবে, এই আলোটা যখন এর মধ্যে দিয়ে যাবে, তখন এর এই অক্ষ বরাবর কম্পনটা থাকবে, আর বাদ বাকিগুলো থাকবে না। এই অক্ষ বরাবর থাকবে, আর বাদ বাকিগুলো থাকবে না। এবারে এই যে যে ঘটনাটা, এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে কি সমবর্তক তো বলছি, আর এটা হচ্ছে কি ট্রান্সমিশন অ্যাক্সিস। ট্রান্সমিশন অ্যাক্সিস মানে যে অ্যাক্সিস বরাবর আলোটা চলে যাচ্ছে, ঠিক না। এবার সমবর্তকের সংজ্ঞা দেখ, সমবর্তকের সংজ্ঞা হচ্ছে কি, সমবর্তকের সংজ্ঞা দেখ বইতে আছে। সমবর্তক কি আছে দেখ, যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তিত করা হয়, ঠিক আছে। যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে অসমবর্তিত আলো, এটা ছিল কি অসমবর্তিত আলো, সেটা হচ্ছে কি সমবর্তিত আলো হয়ে গেছে। সমবর্তিত আলোতে করা হয় সেই যান্ত্রিক ব্যবস্থাকে কি বলে, সমবর্তক বলা হয়, ঠিক আছে। আর এই যে যে সমবর্তক, এটা হচ্ছে কি পোলারাইজিং অ্যাক্সিস। এই যে এটাকে ট্রান্সমিশন অ্যাক্সিস বা পোলারাইজিং অ্যাক্সিসও বলে, এটাকে পোলারাইজিং, এখানে পোলারাইজিং অ্যাক্সিস দিয়েছে, পোলারাইজিং অ্যাক্সিস, ঠিক আছে, বা সমবর্তন অক্ষ বলা হয়, বা সমবর্তিত আলোর অক্ষ বলা হচ্ছে, সমবর্তন অক্ষ বলা হচ্ছে এটাকে, ঠিক আছে, সমবর্তন অক্ষ বলা হচ্ছে, পোলারাইজিং অ্যাক্সিস। হলো, এক মিনিট। আচ্ছা দেখ, এবারে কথা হলো যে তোরা যদি দেখিস যে এটাকে ধর আমি যদি একে ঘোরাই, এই এই একটাকেই যদি এরকম করে ঘোরাই, কি হবে, এর অক্ষ যখন এদিকে ছিল তখন এদিকে আলো পাচ্ছি, একে যখন এই রকম করে ঘুরিয়ে দেব তখন ওই অক্ষ বরাবর পাবো। কিন্তু কথা হলো যে এখানে আলো না তীব্রতা আমি বুঝতে পারবো না যে কোনো পাল্টাচ্ছে কি, মানে সবসময় দেখবি আমরা প্রমাণ করে দেখবো যে এই আলোর তীব্রতা যদি আই হয়, এখানে যে আলোটা বেরোবে I0/2, এটা প্রমাণ করব। এবারে কি হচ্ছে, এটা এখন এইরকম আছে, ফলে এই অক্ষ বরাবর I0/2 দিচ্ছে। যদি আমি এরকম করি তখন এই অক্ষ বরাবর I0/2 দেবে, এরকম করলেও ধরো এইরকম করছি, এই অক্ষ বরাবর I0/2 দেবে। মানে এখানে যে আমি আলোটা দেখছি, এই তীব্রতার থেকে এই তীব্রতা কম মনে হবে, কিন্তু এখানে যেটা বেরোবে একে ঘোরালে এই I0/2 তীব্রতা কিন্তু সেমই থাকবে। এবারে কথা হলো যে এটা আছে তো, এটা আছে, এটা এটা ছিল অসমবর্তিত আলো, আমি লিখে দিচ্ছি এটা অসমবর্তিত আলো, অসমবর্তিত আলো। এবারে এটা তো সমবর্তিত আলো হয়ে গেছে, এটা হচ্ছে কি সমবর্তিত হয়ে গেছে। আমি এবার দেখতে চাই যে এটা সমবর্তিত হয়েছে কিনা। দেখ ধর কোথাও থেকে এই আলোক রশ্মিটা আসছে, আমি তো খালি চোখে দেখতে পারবো না যে এটা সমবর্তিত না অসমবর্তিত, বা এটাকেও আমি খালি চোখে দেখতে পারবো না সমবর্তিত কি অসমবর্তিত। এবারে যদি একটা অসমবর্তিত আলো টুরমেলিন কেলাসের মধ্যে দিয়ে যায়, তার কিছুটা তীব্রতা কমে যাবে, সে তো অন্যান্য পদার্থের মধ্যে দিয়ে গেলেও তো কমে যায়। যে কোনো ধরো আমি যদি এক্ষুনি মানে জলের মধ্যে দিয়ে আলো পাঠাই, অন্য সাইড দিয়ে যখন বেরোবে কিছুটা তীব্রতা কমেই যাবে, ঠিক আছে। তো এইটা যে সমবর্তিত আলো বুঝবো কিরকম, আর একটা যদি আমি টুরমেলিন কেলাস দিই, ওইটাকে আমরা দেখ, ওটাও কিন্তু হচ্ছে কি সমবর্তক, কিন্তু ওটা দিয়ে আমরা বুঝবো যে এই আলোটা সমবর্তিত হয়েছে কি হয়নি। কি করে বুঝবো, দেখ ধরো এইখানে আমি হচ্ছে আর একটা টুরমেলিন কেলাস নিলাম, ঠিক না, আর একটা টুরমেলিন কেলাস নিলাম। এবার দেখ দেখতে পাবো কি এই যে যে
কম্পনটা আর এই অক্ষটা যদি পুরো সমান্তরাল হয় তাহলে এটা পুরোপুরি ভাবে চলে যাবে। কিন্তু যদি এটাকে আমি এরকম করে দিই, যদি এটাকে আমি কি করে দিই, এরকম করে দিই, তখন কি হবে, এর অক্ষটা এরকম, তখন কিছুটা কম যাবে, মানে তীব্রতা এবার কমবে। ঠিক আছে, তীব্রতা কমলো। এবার যদি একদম আমি 90 ডিগ্রি করে দিই, মানে কিরকম বলতো, এটা এই আলোর কম্পন আর ক্লাসটা এরকম হয়ে গেছে, তখন দেখবি পুরো জিরো হয়ে গেছে, কোনো আলো নেই। আবার আরো ঘোরালে কি হবে, আবার আস্তে আস্তে বাড়বে। মানে কি হচ্ছে, এই আলোটা তো আছে, আমি এই টুরমেলিন ক্লাসটাকে ঘোরালে যদি আলোর তীব্রতার কম বেশি হয় তবে গিয়ে বলবো যে এটা সমবর্তিত ছিল আলোটা। আর এখানে যে আলোটা ছিল একে যদি আমি ঘোরাই, I0/2 তো I0/2ই আছে, তার মানে নিশ্চয়ই এই আলোটা কি অসমবর্তিত আলো। ঠিক আছে, অসমবর্তিত আলো। তাহলে আমরা সমবর্তিত আলো অসমবর্তিত আলো কি করে বুঝছি না, দুটোকে ব্যবহার করতে হবে তখন কিন্তু। ঠিক আছে, দুটোকে ব্যবহার করতে হবে, মানে একজন প্রথমে সমবর্তিত করে দেবে, আরেকজন তারপরে কি করবে, ওকে দেখবে যে কম বেশি হচ্ছে কিনা। তাহলে যদি এরকম একটা কোশ্চেন দেয়, সাপোজ ও তো সংজ্ঞা টঙ্গা তো সবই আছে, ধরো আমি এই কোশ্চেনটা দিচ্ছি, লেখ কিভাবে কিভাবে একটি সমবর্তিত আলো এবং অসমবর্তিত আলোকে পৃথক করবে। কিভাবে কিভাবে একটি, বা এরকম লিখতে হবে, কিভাবে একটি আলোকরশ্মি সমবর্তিত না অসমবর্তিত বুঝবে। এইগুলোকে লিখতে হবে। কিরকম ভাবে লিখবি বলতো, কিভাবে বলছি, কিভাবে একটি আলোকরশ্মি সমবর্তিত না অসমবর্তিত বুঝবে, বা পরীক্ষার দ্বারা কিভাবে ব্যাখ্যা করবে। কিছু না, ধরো আমাকে যে আলোকরশ্মিটা দিয়েছে, সাপোজ আমাকে যে আলোকরশ্মিটা দিয়েছে, আমি তাকে একটা টুরমেলিন ক্লাসের মধ্যে দিয়ে পাঠাবো। যদি ওর তীব্রতা পরিবর্তন না হয়, মানে ক্লাসটাকে ঘোরালে যদি ওর তীব্রতার কোনো পরিবর্তন না হয়, তাহলে যে আলোটা দিয়েছিল সেটা কি অসমবর্তিত আলো। আর যদি ওটাকে ঘোরালে তার তীব্রতার কম বেশি হয়, তাহলে সেটা হবে কি সমবর্তিত আলো। বোঝা গেল? তাহলে ছবিটা বা দিতে পারিস বা এরকম করে লিখে দিতে পারিস, লিখতে পারবি তো, ব্যাস এটা হয়ে গেল। তাহলে পোলারাইজ, হ্যাঁ, যদি যে আমাকে যে আলোকরশ্মিটা দেওয়া আছে, যে আলোকরশ্মি দেওয়া আছে, যে আলোকরশ্মি দেওয়া আছে সেটা হচ্ছে কি, যদি আমি ঘোরাই টুরমেলিন ক্লাসকে যদি ঘোরাই, তাহলে তীব্রতা যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হবে কি অসমবর্তিত আলো, আর যদি পরিবর্তন হয় তাহলে হবে সেটা কি সমবর্তিত আলো। ব্যাস এতটা হলো। একবার বিশ্লেষকের সংজ্ঞাটা দেখে নেই। আচ্ছা, দুটো অবস্থান হয়, দেখ অঙ্কতে দেওয়া থাকবে তোকে সমান্তরাল অবস্থান আর হচ্ছে কি আড়াআড়ি অবস্থান বা ক্রসড পজিশন। ঠিক আছে, যে পোলারাইজারটা দেওয়া আছে এটার অক্ষ আর যে অ্যানালাইজারটা দেওয়া আছে তারও অক্ষ যদি সমান্তরাল হয়ে যায় তাহলে সেটা হবে কি সমান্তরাল পজিশন। মানে এই যে পজিশনটা, এটা হচ্ছে কি সমান্তরাল পজিশন বা প্যারালাল পজিশন। আর আরেকটা সমবর্তক দেওয়া আছে, তার সঙ্গে এর হচ্ছে কি এর সমবর্তন অক্ষ, আর অ্যানালাইজার যেটা দেওয়া আছে সেটা কি রকম করে আছে, এরকম করে, মানে এরকম করে ধরো আছে, এভাবে এখানে এরকম করে আঁকতে হবে, নাহলে তো বোঝাই যাবে না। মানে এর অক্ষ আর এর অক্ষ দুজনের যদি 90 ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে, তবে গিয়ে বুঝবো কি যে এটা ক্রসড পজিশন। মানে পোলারাইজারের অ্যাক্সিস অ্যানালাইজারের অ্যাক্সিস যদি প্যারালাল হয় তাহলে সমান্তরাল পজিশন, আর যদি পোলারাইজারের অ্যাক্সিস আর অ্যানালাইজারের অ্যাক্সিস যদি 90 ডিগ্রি হয় তাহলে হবে কি ক্রসড পজিশন। ঠিক আছে, অঙ্কতে শুধু দিয়ে দেবে যে সমান্তরাল অবস্থানে আছে বা ক্রসড পজিশনে আছে। ক্রসড মানে 90 ডিগ্রি বুঝতে হবে। হলো, এত পর্যন্ত হয়ে গেছে, মানে পেজ নাম্বার এটা কত 756 পর্যন্ত ক্লিয়ার হলো। ওকে, নেক্সট এরপরে কি আছে দেখি। আচ্ছা, এরপরে আছে কি কম্পন তল, সমবর্তন তল। কম্পন তল হচ্ছে কি সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে তাকে কম্পন তল বলে, ঠিক না। সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে তাকে কি বলে কম্পন তল। কম্পন তল নিশ্চয়ই আলোর গতিপথের সঙ্গে লম্ব হবে, ঠিক আছে। আর সমবর্তন তল হচ্ছে কি কম্পন তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তলে
আলোক রশ্মিটি বর্তমান তাকে বলে সমবর্তন তল। ঠিক আছে, সমবর্তন তল হলো। নেক্সট, সমতল সমবর্তিত এবং রৈখিক সমবর্তিত আলো। ঠিক আছে, দেখ সমতল সমবর্তিত এবং রৈখিক সমবর্তিত, দেখ সমবর্তিত আলোর কম্পন একটি তলে সীমাবদ্ধ থাকলে সেটা হচ্ছে কি আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি কি যে রৈখিক সমতল সমবর্তিত আলো অথবা রৈখিক সমবর্তিত আলো। দেখ সমবর্তিত আলোর কম্পন একটি তলে সীমাবদ্ধ থেকে যদি সরলরেখা বরাবর সম্পাদিত হয় তাহলে একে সমতল সমবর্তিত আলো বলে। সমতল সমবর্তিত আলো, এখানে দেখ, হ্যাঁ সমতল সমবর্তিত আলোর সংজ্ঞাটা বুঝতে পেরেছিস? সমতল সমবর্তিত আলো হচ্ছে কি একটা তলে সীমাবদ্ধ থেকে রেখা বরাবর কম্পিত হবে। ঠিক আছে, আচ্ছা। অসমবর্তিত আলো এবং সমবর্তিত আলোর অঙ্কনের প্রথা তো আমি বলেই দিলাম, ঠিক না? দুটো বলে দিয়েছি, অসমবর্তিত আলো এবং সমবর্তিত আলোর কম্পন দুটো বলে দিয়েছি, ছবি আঁকা হয়ে গেছে, আর এখানে কিছু নেই। আচ্ছা, সমতল সমবর্তিত আলোর সংজ্ঞা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেয়। সমতল সমবর্তিত আলোর সংজ্ঞাটা পরীক্ষাতে দেয়, ইম্পর্টেন্ট আছে, এটা হলো। এরপরে আমরা চলে আসবো কি যে ম্যালাসের সূত্র পরে বলছি, প্রতিফলন দ্বারা সমবর্তন ব্রুস্টারের সূত্র। চলে হ্যাঁ, প্রতিফলন দ্বারা সমবর্তন ব্রুস্টারের সূত্র। আচ্ছা দেখ, এখানে ধরো আমরা বললাম যে প্রতিফলন দ্বারা আলোর সমবর্তন, ব্রুস্টারের সূত্র একটু পরে আসবে। প্রতিফলন দ্বারা আলোর সমবর্তন কি হচ্ছে, ধরো এটা হচ্ছে কি একটা প্রতিফলক তল, কিছু কেলাস ধরো এরকম হতে পারে। ধরো আমি এখানে কি করলাম, একটা আলোক রশ্মি ফেললাম। ঠিক আছে, এখানে আমি কি করলাম, আলোক রশ্মি ফেললাম। ফেললে কি হবে, এটা ধরো অসমবর্তিত আলোকে আমরা ছবি আঁকবো এরকম করে, মানে একটা ডট আর একটা অ্যারো এরকম দিয়ে। তো এখানে কি হবে, একটা নির্দিষ্ট কোণ এমন হতে হবে যে প্রতিফলিত রশ্মিটা না সমবর্তিত হবে, মানে সবগুলো ডট হবে, মানে পৃষ্ঠার সঙ্গে লম্বভাবে যাবে। আর এখানে শুধু প্রতিফলিত হচ্ছে। যদি কোথাও প্রতিসরণ হয়, সেক্ষেত্রে দেখা যাবে এই ব্যাপারটাই। প্রতিসরণের ক্ষেত্রে কিরকম দেখা যাবে, ধরো এটা হচ্ছে মাধ্যম আমি নিলাম, এবারে কি হচ্ছে, এই যে আলোক রশ্মিটা এসছে না, এখানে কি হচ্ছে, একটা তো প্রতিফলিত হয়ে যাচ্ছে, প্রতিফলনের সময় সবগুলো ডট চলে যাচ্ছে, ঠিক না? আর যেটা প্রতিসরণ হচ্ছে, আর একটা আলোক রশ্মি এখানে প্রবেশ করবে, এখানে প্রবেশ করতে পারছিল না, কেন কি এটা প্রতিফলক ছিল, শুধু প্রতিফলন হচ্ছে। এখানে আর যে আলোক রশ্মিটা এই বরাবর যাবে না, এই আলোক রশ্মিটা কিন্তু অসমবর্তিত নয়, আংশিক সমবর্তিত। এটা পুরোপুরি সমবর্তিত, আর এটা হচ্ছে কি আংশিক সমবর্তিত। আংশিক সমবর্তিত বলতে কিছু পৃষ্ঠার তলে আছে আর কিছু এমনি সাধারণ যেভাবে থাকে, মানে দুটোই আছে, বোঝা গেল? মানে এটা পুরোপুরি সমবর্তিত, এটা আংশিক সমবর্তিত। ঠিক আছে, এরপরে আমরা আসবো যে পুরো সমবর্তিত আলো পেতে গেলে কি করব না, এই যে আলোক রশ্মিটা বেরোলো না, এরপরে আবার একটা স্ল্যাব নেব, আবার প্রতিফলন হবে, প্রতিসরণ হবে, প্রতিফলনের বেলা আবার সমবর্তিত বেরোবে, কিছুটা আংশিক সমবর্তিত বেরোবে, আবার তাকে প্রতিসরণ করব, বারবার প্রতিসরণ করে, মানে যেমন হয় না, কোনো জিনিসকে ধরো আমি মানে ছাঁকছি, ঠিক আছে, একবার ছেঁকে নিলাম, কিছুটা পৃথক হয়ে গেল, আবার একবার করলাম, তাহলে বারবার করলে কি হবে, আমরা পৃথক করতে পারবো, সেই রকম পদ্ধতি এরকম হচ্ছে, ঠিক না? এই প্রতিসরণের বেলা দেখা যাচ্ছে কি এগুলো যে হচ্ছে এগুলো সব এক্সপেরিমেন্টাল, যে এরকম কিছু কিছু কেলাস হবে, সমস্ত নয়, যেখানে একটা নির্দিষ্ট কোণ হলে যাকে আমরা আইপি বলে দিচ্ছি, পি বলছে বইতে,
পি বলছে না, পি বলছে না, ব্রুস্টারের সূত্র, হ্যাঁ হ্যাঁ আইপি বলছে। যাই হোক, তো দেখ এই যে কোণটা, একটা যে কোণ হচ্ছে, সেই কোণে ধরো পড়লে কি হচ্ছে, যে আলোক রশ্মিটা প্রতিফলিত হচ্ছে আর যেটা প্রতিসৃত হচ্ছে এরা পরস্পর 90 ডিগ্রি হচ্ছে। সবসময় নয়, যে কোণে হচ্ছে সেই কোণের মানে যে আইপি যে কোণটা হচ্ছে সেই কোণের ক্ষেত্রে এরকম হচ্ছে। এবং এই যে কোণটা হবে না, এটাকে বলে, এই কোণটাকে নিয়ে আমরা প্রতিসরাঙ্কের সঙ্গে একটা সম্পর্ক বানাবো, সেটাকে বলা হবে ব্রুস্টারের সূত্র। ঠিক আছে, তো প্রথম হচ্ছে কি না, প্রথম হচ্ছে যে সমবর্তন কোণ। দেখ সমবর্তন কোণের সংজ্ঞা দেখ, যে বিশেষ আপতনের কোণের জন্য কোনো নির্দিষ্ট প্রতিফলক তল থেকে প্রতিফলিত রশ্মি প্রায় সম্পূর্ণরূপে সমতল সমবর্তিত হয় সেই কোণকে সমবর্তন কোণ বলে। দেখ প্রতিফলিত রশ্মিটা সম্পূর্ণরূপে সমতল সমবর্তিত বা সমবর্তিত বলছি। কি বলা হচ্ছে দেখ, যে বিশেষ আপতন কোণের জন্য, সব কোণের জন্য নয় কিন্তু, ধরো এটা হচ্ছে কোনো ক্লাস হচ্ছে যেটা সমবর্তন করে, এখানে আমি অন্যান্য কোণে ফেললে কিন্তু হবে না। একটা বিশেষ কোণের জন্য এই যে প্রতিফলিত রশ্মিটা হচ্ছে সেটা সম্পূর্ণ সমবর্তিত হচ্ছে, এই বিশেষ কোণটাকে আমরা কি বলছি, সমবর্তন কোণ। সমবর্তন কোণ ছাড়া অন্যান্য কোণে যদি ফেলি তাহলে দেখা যাবে হয়তো পুরোপুরি সমবর্তিত হচ্ছে না, ঠিক আছে, আংশিক সমবর্তিত হচ্ছে বা অসমবর্তিত থেকেও যাচ্ছে, এটাও হতে পারে। তো দেখ সাধারণ কাচের ক্ষেত্রে সমবর্তন কোণের মান প্রায় 56 ডিগ্রি এবং বিশুদ্ধ জলের ক্ষেত্রে সমবর্তন কোণ প্রায় হচ্ছে কত, 53 ডিগ্রি। এবারে হলো কি যে ব্রুস্টারের সূত্রতে কি আসছে দেখ, এ তো শুধু প্রতিফলনের ক্ষেত্রে হলো, যদি আমি দেখি যে ক্লাসের প্রতিফলনও হচ্ছে প্রতিসরণও হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে দেখ, এই যে কোণটা মানে সমবর্তন কোণে যখন পড়ছে তখন প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পর 90 ডিগ্রি হচ্ছে। এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবো, লেখ ব্রুস্টারের সূত্রটি প্রতিষ্ঠা করো, এটা লিখতে হবে, ঠিক আছে, 2 মার্কস বা 3 মার্কস দিতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। ব্রুস্টারের সূত্র লেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, বইতে যে ফার্স্ট প্যারাগ্রাফটা লেখা আছে, প্যারাটা লেখা আছে ব্রুস্টারের সূত্রতে, বইতে যে ফার্স্ট প্যারাটা লেখা আছে সূত্রতে, ওটা লিখতে হবে। কি লেখা আছে একবার পড়ে দিচ্ছি, অসমবর্তিত আলোক রশ্মি ভিন্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যমের বিভেদ তলে সমবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত রশ্মি সমবর্তন কোণে আপতিত হলে ওই আলোক রশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হয় ও প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে সমবর্তিত হয়, আছে বইতে আছে, বাকি অংশ প্রতিসৃত হয় এবং আংশিকভাবে সমবর্তিত হয়। এটার মধ্যে হলো। এবার কি লেখা আছে দেখ, পরীক্ষার মাধ্যমে দেখা গেছে সমবর্তন কোণে আপতিত আলোক রশ্মির পরীক্ষার মাধ্যমে দেখা গেছে সমবর্তন কোণে আপতিত অসমবর্তিত আলোক রশ্মির এইরূপ প্রতিফলন এবং প্রতিসরণ সংক্রান্ত ঘটনায় প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি দুটি পরস্পরের সঙ্গে সমকোণে থাকে। এটা কোথা থেকে দেখা গেছে, পরীক্ষা থেকে, ঠিক আছে। এবারে এইটাতে আমরা লিখবো কি, এই সমবর্তন কোণটাকে আমরা কি বলছি, ব্রুস্টারের কোণও বলছি। এতটা পর্যন্ত লেখা হয়ে গেল পুরো। এবার আমরা প্রমাণটা কি দেখবো দেখ, এই প্রমাণ তোরা আলোর প্রতিসরণ চ্যাপ্টারেও করেছিলিস, যে আপতন কোণ এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো যদি প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের সঙ্গে সমকোণে থাকে। এরকম কোশ্চেন প্রতিসরণে করা হয়েছিল। কি রকম প্রমাণ হবে দেখ, এখানে আমি এমনি নর্মাল যদি এখানে ছবি করি বা এইটাই আছে, আমাকে বল এই কোণটা কি, প্রতিসরণ কোণ। আচ্ছা, আপতন কোণ যা হবে প্রতিফলন কোণও তো তাই হবে, আপতন কোণ যা হবে প্রতিসরণ কোণও তো তাই হবে। এবার আমি কি করব, স্নেলের সূত্র প্রয়োগ করছি। কিসের সূত্র, স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। ধরো এটা হচ্ছে কি আমার বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে কি এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ। এটা বায়ু মাধ্যম, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হচ্ছে আমার মিউ। তাহলে আমি স্নেলের সূত্র প্রয়োগ করব, 1 এই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 ইনটু সাইন আই সমান এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ ইনটু সাইন আর। কোনো সমস্যা আছে, নেই।
এখন কথা হলো যে আমি আরটা কিভাবে করব, আরটা এখান থেকে নিয়ে নেব। কত হচ্ছে দেখ, যদি আমি এই লাইনটা দেখি পুরোটা, এই কোণটা কত আই, এটা আইপি, এটা 90, এটা আর, মানে আমি কি লিখতে পারি আইপি প্লাস 90 প্লাস আর সমান 180। এখান থেকে আমি আরটা বার করে নেব, আর সমান 90 মাইনাস আইপি। কোনো অসুবিধা আছে? 90 মাইনাস আইপি হলো, এখানে বসিয়ে দেবো সাইন আই সমান মিউ সাইন, এটা আইপি ছিল, আইপি সাইন কত হচ্ছে আর এর মান 90 মাইনাস আইপি, সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, সাইন আইপি বা লিখতে, এগুলো বা লিখে দে, সমান মিউ কস আইপি। এবার সাইন আইপি বাই কস আইপি মানে কি হবে ট্যান আইপি, সাইন আইপি বাই কস আইপি সমান মিউ। হলো এতটা পর্যন্ত? এবার আমি লিখবো কি যে ট্যান আইপি সমান মিউ, ব্যাস। এটাই হচ্ছে কি ব্রুস্টারের সূত্র, মানে সমবর্তন কোণের ট্যান থিটা মানে প্রতিসরাঙ্ক, সমবর্তন কোণের ট্যান থিটা নেওয়া মানে কি হবে প্রতিসরাঙ্ক। তাহলে ব্রুস্টারের সূত্রটা কি হবে, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসরক মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সমান। কোন প্রতিসরাঙ্কের সমান? পরম প্রতিসরাঙ্ক, মানে এটা বায়ু ছিল, এটা বায়ু ছিল, এটা পরম প্রতিসরাঙ্ক বলতে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়েছে। হলো? তাহলে ব্রুস্টারের সূত্রের প্রমাণ এবং সূত্রটার যে স্টেটমেন্ট আছে সেটাও হয়ে গেছে। কি সূত্রটার স্টেটমেন্ট হচ্ছে সমবর্তন কোণের ট্যানজেন্টের সংখ্যাগত মান প্রতিসরক মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, শুধু প্রতিসরাঙ্ক নয় পরম প্রতিসরাঙ্ক। এবার লেখ, এটা তোরা নিজেরা করবে। কোনটা? এটা এক্সপেরিমেন্টাল বলছি না, ক্লাসের গঠন সবার ক্ষেত্রে তো হবে না, সব মাধ্যমের ক্ষেত্রে হবে না, কিছু কিছু মাধ্যম হবে যাদের পরমাণুর অ্যালাইনমেন্ট এমন তারা কিছু আলোকে সমবর্তিত করে দেবে, মানে ওদের মধ্যে আমি ধরতে পারি যে কিছু কিছু অ্যাক্সিস এমন হবে যেটা দিয়ে একটা আলোক রশ্মি এদিকে যাবে মানে প্রতিফলিত হয়ে, তো আর একটা ওর সঙ্গে এমন ভাবে যাবে 90 ডিগ্রি কোণ করবে, এবং সেটা বিশেষ কোণের জন্য। ঠিক আছে, দেখ যেমন কিছু কিছু জিনিস হয় যেগুলো হচ্ছে কি ম্যাটেরিয়ালের প্রপার্টি, যেমন আমি যদি বলি সোডিয়ামের কেন 11টা ইলেকট্রন, এটা ওর প্রপার্টি। এরকমই ব্যাপার যে এর মধ্যে পরমাণুর অ্যালাইনমেন্ট এমন হয়ে আছে, এর মধ্যে আলোক রশ্মি এরকম করেই যাচ্ছে। হ্যাঁ বল। না, 90 ডিগ্রি কোনোদিন প্রমাণ করতে দেবে না, কেন কি দেখ বইতে লেখা আছে পরীক্ষার দ্বারা প্রমাণ করা যায়। পরীক্ষা দ্বারা বলতে কি, আলো ফেলে ফেলে দেখা হয়েছে যে এটা এরকম হচ্ছে, এবং যে কোণে হচ্ছে সেই কোণে ট্যান থিটা করলে প্রতিসরাঙ্ক আসে। কোন কোণে দেখ আমাকে ধরো দিয়ে দিল যে কোণে, কে বলেছে কোথায় দেয়, কোথায় প্রমাণ ওরকম দেবে না, তো ওরকম প্রমাণ দেয় না। কোথায় দেখি, 774 পৃষ্ঠাতে যেটা করা আছে সেটা হচ্ছে কি বলতো উল্টো পদ্ধতিতে প্রমাণ করা আছে, মানে বুস্টারের সূত্রকে ধরে প্রমাণ করা আছে কি যে আইপি হলে মানে আইপির মানটা 90 ডিগ্রি হবে, উল্টো দিক থেকে এসছে। কিন্তু আমি যদি বুস্টারের সূত্র না বলি, মানে বুস্টারের সূত্রকে বাদ দিই, আলাদাভাবে একে 90 ডিগ্রি প্রমাণ করতে চাই, তাহলে হবে না। আবার বুস্টারের সূত্র প্রমাণটা কোথা থেকে করেছে? এক্সপেরিমেন্ট থেকে, বুঝে গেছো? আচ্ছা, না, ব্রুস্টার এক্সপেরিমেন্ট করে দেখে বুস্টারের সূত্র দিয়ে দিয়েছে। এবার তোদের পরীক্ষাতে কি দিচ্ছে দেখাও যে আলোক রশ্মি যদি সমবর্তন কোণে পড়ে তাহলে প্রতিফলিত রশ্মি প্রতিসৃত রশ্মি 90 ডিগ্রি হবে। আবার সেটাই তো বলছি, ঠিক আছে 90 ধরে tan ip সমান মিউ করলি, আবার tan ip সমান মিউ ধরে অবশ্যই তো 90 বেরোবে, ওটা কোনো ফান্ডামেন্টাল প্রুফ নয়, ঠিক আছে, ওটা ব্রুস্টারের সূত্রের অ্যাপ্লিকেশন। কোশ্চেন লেখ, এবার একটা কোশ্চেন লেখ। কোন মাধ্যমের সংকট কোণ থিটা সি
কোনো মাধ্যমের সংকট কোণ θc এবং কোনো মাধ্যমের সংকট কোণ θc এবং ব্রুস্টারের কোণ আইপি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সমবর্তন কোণ এবং ব্রুস্টারের কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। কর, আমি সময় দিচ্ছি, একটু দেখ যদি পারিস নিজে। দুটো ফর্মুলাকে এক জায়গায় করতে পার কিছু নয়, ঠিক আছে। আমরা ব্রুস্টার দেখ এরকম করে নিবি, ব্রুস্টারের সূত্র থেকে আমরা জানি tan আইপি সমান মিউ, tan আইপি সমান কত হচ্ছে মিউ। আর আমরা হচ্ছে কি জানি যে যদি সংকট কোণ θc হয় তাহলে sin θc মানে কত হয় 1/μ, sin θc কত 1/μ। তো sin θc সমান 1/μ এর জায়গায় আমরা লিখে দেবো তো tan আইপি, tan আইপি, tan আইপি কে cot আইপি করতে পারিস, কোনো সমস্যা নেই। θc সমান sin ইনভার্স 1/tan আইপি, ব্যাস এটা ছিল প্রমাণ। এটা খুব সম্ভবত হটসে আছে, কত নম্বর একটু লাস্টের দিকে আছে দেখ। হ্যাঁ আছে অবশ্যই, এটা আছে, ঠিক আছে। আমি না না আমি ওই চ্যাপ্টারে হটস বলে আচ্ছা দেখ, প্রতিসরণ দ্বারা যে সমবর্তনটা করা হয়েছে, প্রতিসরণ দ্বারা যে সমবর্তনটা করেছে সেটা কি রকম দেখ। ধরো আমি এরকম একটা প্লেট নিলাম সমান্তরাল ভাবে, আবার একটা প্লেট নিলাম এরকম সমান্তরাল ভাবে, তিনটে, মানে বারবার প্রতিসরণ করে আমি করছি, ঠিক আছে। তো কি হচ্ছে দেখ, এখানে ধরো আমি একটা আলোক রশ্মিকে এখানে ফেললাম, ঠিক আছে, একটা আলোক রশ্মিকে ধরো আমি এরকম করে ফেললাম, তাহলে এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি আইপি, ধরো আইপি। তাহলে কি হবে আইপি যদি হয় আইপি, এবং এগুলো সব একই ম্যাটেরিয়াল, ঠিক আছে, এগুলো সব একই ম্যাটেরিয়াল। তো আইপি হলো আইপি, এবার বলবি যে আইপি আমি কি করে বুঝবো, এদের প্রতিসরাঙ্ক তো একটা দেওয়া থাকবে, tan আইপি সমান মিউ, আইপি বেরিয়ে যাবে। এটা হচ্ছে কি অসমবর্তিত আলো, ঠিক আছে, এটা হচ্ছে কি অসমবর্তিত আলো। তাহলে যেটা বেরোবে সেটা কি হবে সম্পূর্ণ সমবর্তিত, এরকম হয়ে গেল। আচ্ছা, যেটা প্রতিসৃত হবে, প্রতিসৃত যখন হবে তখন এটা কি হবে আংশিক সমবর্তিত, হয়েছে। হ্যাঁ, এবার আমাকে বল এখানেও লম্ব হবে একটা, এটা যে প্রতিসৃত হয়ে বেরোবে এই যে প্রতিসরণ কোণ, এই প্রতিসরণ কোণটা কত হবে আইপি সমান, এখানেও তো আইপি হবে, আমরা করেছিলাম না সমান্তরাল কাঁচের স্ল্যাব, যে কোণে পড়বে আবার সেইখান থেকে যে বেরোবে সেটাও সেই কোণে বেরোবে। এটা যদি আই হয় এটাও আই, তাহলে এটা যদি আইপি হয় তাহলে এটাও আইপি, আইপি হলো। এবার আমি এদেরকে সবাইকে সমান্তরাল লিখেছি, তাহলে এর উপরে অভিলম্ব এরকম হবে, এই অভিলম্বের সঙ্গে সমান্তরাল, এটা যদি আইপি হয় এটাও কি হবে আইপি, তাহলে আবার এখানে আইপি সমবর্তন করে পড়ে গেল অটোমেটিকলি। তাহলে এখানে কি হবে কিছুটা আবার সমবর্তিত, সম্পূর্ণ সমবর্তিত হলো, আবার কিছুটা আংশিক, আংশিক সমবর্তিত, হ্যাঁ কি না। ঠিক আবার এখান থেকে একই পদ্ধতি, আবার একই পদ্ধতি, এখানেও আইপি কোণে পড়বে, আবার সম্পূর্ণ সমবর্তিত, সম্পূর্ণ সমবর্তিত, আবার হচ্ছে কি আংশিক সমবর্তিত। এইরকম করে করে আমরা কি করব বারবার প্রতিসরণ করে, বারবার প্রতিসরণের সাহায্যে সম্পূর্ণ সমবর্তিত আলোকে আমরা পৃথক করে নেব। এবং একটা সময় কি হবে এই দিকটাতে পুরোটা, পুরোটা হচ্ছে কি হবে এই দিকটাতে পুরোটা আমি কি করব সমবর্তিত পেয়ে যাব, মানে প্লেনে আছে, আর ওই দিকটাতে হচ্ছে কি তলের সঙ্গে লম্ব দিকে আছে, সম্পূর্ণ সমবর্তিত দুদিকে পৃথক হয়ে গেছে। এগুলো সব বারবার প্রতিফলিত রশ্মি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হেডিং কি দিবি যে বারবার, বারবার প্রতিসরণের দ্বারা, প্রতিসরণের দ্বারা
আলোর সমবর্তন। অসমবর্তিত আলোকে সম্পূর্ণরূপে সমবর্তিত করো চিত্রের সাহায্যে। মানে ছবি এঁকে এরকম করে দেখাতে হবে। ঠিক আছে, দেখ ছবিটা এঁকে নে, সময় দিচ্ছি। আলোর বিক্ষেপণ দ্বারা সমবর্তন। আলোর বিক্ষেপণ দ্বারা সমবর্তন, কথা নয়। আলোর বিক্ষেপণ দ্বারা সমবর্তন হচ্ছে কি, যে আলো যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, কণাগুলোর উপরে যখন পড়ছে তখন আলোর বিক্ষেপ ঘটে। বিক্ষেপণ বলতে কি, যে আলোক রশ্মি হচ্ছে কি ছড়িয়ে পড়ছে যেটা, ঠিক না? তো এবার কথা হচ্ছে যে বিক্ষেপণ কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আলো হবে কি সম্পূর্ণ সমতল সমবর্তিত। আর যদি বিক্ষেপণ কোণ 0 থেকে 90 মধ্যে থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে আলোক রশ্মিটা আংশিক সমবর্তিত হয়। এটা কোথায় আছে? 559 পেজে একদম উপরে। ঠিক আছে, 559 পেজে 759 পেজে একদম উপরে যে আছে, দেখ একটা বক্স করা আছে, কোন অসমবর্তিত আলো মাধ্যমের কণাগুলি দ্বারা 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলে আলো সম্পূর্ণ সমতল সমবর্তিত হয়। আর যদি বিক্ষেপণ কোণের মান 90 ডিগ্রি এবং 0 ডিগ্রির মধ্যে থাকে তাহলে বিক্ষিপ্ত হলো আংশিক সমতল সমবর্তিত। আংশিক সমতল সমবর্তিত বলতে কি, কিছু হচ্ছে কি অসমবর্তিত থাকছে, আর কিছু ধরো এরকম হচ্ছে, এরকম হলো, হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট দ্বিপ্রতিসরণ। দ্বিপ্রতিসরণের সংজ্ঞাটা আমি লিখবো, বাদ বাকিগুলো সংজ্ঞা বলতে হবে। দ্বিপ্রতিসরণ ইংরেজি হচ্ছে ডাবল রিফ্র্যাকশন বা বাই রিফ্রিঞ্জেস। ঠিক আছে, দ্বিপ্রতিসরণ বা বাই রিফ্রিঞ্জেস লেখ। সাধারণ আলোক রশ্মি, এটা কিন্তু একটা বিশেষ ধরনের মানে ক্লাসের উপরে পড়লেই হবে। সাধারণ আলোক রশ্মি ক্যালসাইট ক্যালাসের তলে লম্বভাবে আপতিত হলে, সাধারণ আলোক রশ্মি ক্যালসাইট ক্যালাসের তলে লম্বভাবে আপতিত হলে ক্যালাসের মধ্যে প্রতিসরণের জন্য দুটি আলাদা রশ্মিতে বিভক্ত হয়ে যায়। পূর্ণচ্ছেদ। প্রতিসৃত রশ্মির যে অংশটি প্রতিসরণের সূত্রগুলি মেনে চলে, প্রতিসৃত রশ্মির যে অংশটি প্রতিসরণের সূত্রগুলি মেনে চলে তাকে বলা হয় সাধারণ রশ্মি বা ও রশ্মি। ঠিক আছে, ক্যাপিটাল ও রশ্মি। সাধারণ রশ্মি মানে অর্ডিনারি রে, সাধারণ রশ্মি বা ও রশ্মি। এবং যে অংশটি প্রতিসরণের সাধারণ সূত্র মেনে চলে না, তাকে বলে অসাধারণ রশ্মি বা ই রশ্মি। বলে। ঠিক আছে, পূর্ণচ্ছেদ। উভয় রশ্মি সমতল সমবর্তিত, কিন্তু তাদের সমবর্তন তল পরস্পরের অভিলম্ব। উভয় রশ্মি সমতল সমবর্তিত
উভয় রশ্মি সমতল সমবর্তিত, কিন্তু তাদের সমবর্তন তল পরস্পরের অভিলম্ব। মানে আমরা এমনি প্রতিসরণের বেলা কি দেখেছিলাম বলতো, প্রতিফলিত রশ্মিটা সম্পূর্ণ সমবর্তিত, প্রতিসৃত রশ্মিটা আংশিক সমবর্তিত। আর এখানে কি হচ্ছে, দুটো রশ্মি কিন্তু সমতল সমবর্তিত। এটা হচ্ছে দ্বিপ্রতিসরণ, পুরোটাই লেখা ছিল, ঠিক আছে। আমি লিখেছি এই কারণে, বললে তোরা পড়বি না তত ভালো, ঠিক আছে। হ্যাঁ পুরোটা লিখেছি, এবার কিন্তু দেখ মুখস্থ হয়ে গেছে বেশিরভাগের, ঠিক আছে। হয়েছে। এবার দেখ ছবিটা, দেখ ছবিটা ওরকম করে করা আছে তো, তোরা এভাবেও করতে পারিস। এরকম দেখ ছবিটা আঁকতে হবে কিন্তু। দ্বিপ্রতিসরণ, এই চ্যাপ্টারের মধ্যে যদি আমি ইম্পর্টেন্ট বলি, দ্বিপ্রতিসরণ আর ম্যালাসের সূত্র আর ব্রুস্টারের সূত্র ইম্পর্টেন্ট আছে এই বছরের জন্য, ঠিক আছে। ব্রুস্টার, ম্যালাস আর দ্বিপ্রতিসরণ এই বছর ইম্পর্টেন্ট আছে বলছি। হ্যাঁ হয়েছে। আচ্ছা দেখ, যখন আলোর প্রতিসরণ হয় আমরা দেখেছি যে, যদি ধরো এটা তল হয়, আমরা দেখেছি যে প্রতিসরণের ক্ষেত্রে যদি আলোক রশ্মি লম্বভাবে পড়ে তাহলে সে সোজাই চলে যায়, যায় তো। এটা সাধারণভাবে আমরা দেখি, কিন্তু এমন কি হতে পারে এখান থেকে আলোক রশ্মি এরকম বেঁকে যাচ্ছে, এটা অসাধারণ ঘটনা, তাই না। প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে তাহলে সে সোজাই যায়, মাধ্যমকে ভেদ করে সোজা চলে যায়, কোনো দিকে বাঁকে না, ঠিক আছে, কোনো দিকে বাঁকে না। হ্যাঁ যদি আনতভাবে ফেলি তাহলে বাঁকবে, কিন্তু আমি তো ফেলেছি কি সোজাভাবে, তাহলে সোজা যাওয়ার কথা ছিল। একটা আলোক রশ্মি সোজা যাচ্ছে আর একটা আলোক রশ্মি বেঁকে যাচ্ছে। এই যে বেঁকে যাচ্ছে না, এই যে বেঁকে যাচ্ছে, এটাকে আমরা কি করব না, একটা আলোক রশ্মি সাধারণ যেটা সোজা যাচ্ছে, আর যেটা যে বেঁকে যাচ্ছে সেটা হচ্ছে কি অসাধারণ। তাহলে ছবিটা দেখ, এখানে কি করব, একটা আলোক রশ্মি নিয়ে আসবো, ঠিক আছে। একটা আলোক রশ্মি আমি নিয়ে এলাম, সেটা হচ্ছে কি সাধারণ, সেটা হচ্ছে কি অসমবর্তিত আলোক রশ্মি। কি দিবি, অসমবর্তিত, অসমবর্তিত আলোক রশ্মি। এখান থেকে একটা আলোক রশ্মি পুরো সোজা চলে যাবে, একটা আলোক রশ্মি কি হবে, পুরো সোজা চলে যাবে। যেটা সোজা চলে যাবে, যেটা সোজা চলে যাবে সেটা কি রকম, সেটা হচ্ছে এরকম, হয়েছে। এটাকে কি বলে, ও রে বা ও রশ্মি, অর্ডিনারি। আর একটা কি হচ্ছে, এরকম করে বেঁকে যাচ্ছে, এরকম করে বেঁকে যাচ্ছে, এখান থেকে গেল এই তলে গিয়ে পড়বে, পড়ার পরে এবার কি হবে, এটা এরকম করে ধরো যাচ্ছে, এরকম করে যাচ্ছে, সেটা কি হচ্ছে এরকম, এরকম হচ্ছে। এটা হচ্ছে কি ই রে, ই রশ্মি। দেখ ভালো করে খেয়াল রাখবি, ও রশ্মি কিন্তু এরকম ডট দিয়ে দেখানো হবে, আর ই রশ্মি কিন্তু এরকম, ঠিক আছে, উল্টে যায় না যেন, উল্টে যায় না যেন। কোনটা, না অসাধারণে ডট হবে না, অসাধারণ মানে ব্যাপারটা কি হচ্ছে দেখ, ওই এই যে তলটা আছে না, এই যে তলটা আছে, লম্ব ভাবে যেটা পড়বে সেটা সোজা চলে যাবে, আর আমরা ডটকে কি দেখাই, তলের উপরে লম্ব। আর যেটা তলের সঙ্গে এরকম করে পড়বে সে কি হবে, কিছুটা দিকে বাঁকবে। হ্যাঁ আচ্ছা, ও সরি সরি, এটা ভুলে পড়ে গেছে, এগুলো ভুলে পড়ে গেছে। এটা শুধু শুধু এরকম থাকবে, ডট থাকবে না, ওই জন্য বলছিস না, এটা শুধু এরকম থাকবে, ডট থাকবে না, কোনো কোনো ডট থাকবে না। দুটোই সমবর্তিত, সম্পূর্ণ সমবর্তিত দুটোই, ঠিক আছে, দুটোই হচ্ছে, হ্যাঁ ছবি আঁকতে হবে, দুটোই হচ্ছে কি সম্পূর্ণ সমবর্তিত। এখন কথা হলো যে দুটো দুটো আলোক রশ্মি, দুটো আলোক রশ্মি যদি একদম সমান্তরাল ভাবে যায়, দুটোই সমবর্তিত, কিন্তু এদেরকে পৃথক করা কঠিন হয়ে যাবে, তাই না। এবার এদেরকে কিভাবে পৃথক করে, তোদের অত নেই, কি করা হয় জানিস, আমি যে ধরো তোদেরকে একটু মুখে বলে দিচ্ছি, এইরকম না নিয়ে
এইরকম না নিয়ে তোরা সেই প্রিজমের সমবায় দেখেছিলিস তো আলোর বিচ্ছুরণ চ্যাপ্টারে, ওরকম ধরো প্রিজমের সমবায় করা হলো এই ক্লাসটা করে, কি করা হলো, আলো পাঠানো হলো। ঠিক আছে, একটা আলোক রশ্মি কি হবে, একটা আলোক রশ্মি হচ্ছে কি ধরো চলে যাচ্ছে, আরেকটা আলোক রশ্মি কি হবে, আরেকটা ধরো প্রতিসরণ হয়ে চলে যাবে, এমন একটা কোণে ফেলা হবে, আরেকটা আলোক রশ্মি কি হবে না মানে সংকট কোণে পড়বে এবং সেটা হবে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে ফিরে চলে আসবে। এবার দেখ যেটা ফিরে আসছে, হ্যাঁ সংকট কোণের চেয়ে বেশি হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে ফিরে চলে আসবে। এবার যে আলোক রশ্মিটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে ফিরে চলে আসছে সেটা প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলছে, সেটা সাধারণ আলোক রশ্মি, মানে যেটা পূর্ণ প্রতিফলন হয়ে ফিরে চলে আসবে। আর যেটা ওদিক দিয়ে বেরিয়ে চলে যাবে সেটা হচ্ছে কি তোর ই রশ্মি। ঠিক আছে, আমি তোদেরকে এখানে ছবিটা আঁকছি না, আমি যখন করেছিলাম এখানে মানে পড়ার সময় আমি ছবিটা এঁকেছিলাম, তোরা দেখ ছবিটা দেখে নে আমার খাতা থেকে। এই দেখ এরকম একটা প্রিজম করা হয়েছিল যেখানে ওই পদার্থেরই এখানে একটা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল কানাডা ব্যালসাম, দরকার নেই তোদের। এখান থেকে দেখ আলোক রশ্মি এলো, একটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে ফিরে চলে যাচ্ছে আর একটা সোজা চলে যাচ্ছে, যেটা সোজা চলে যাচ্ছে সেটা কি ই রে, আর যেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে ফিরে চলে আসছে সেটা ও রে, মানে প্রতিসরণের সাধারণ সূত্র মেনে চলছে। ঠিক আছে, এরকম ছবিটা হচ্ছে, দরকার নেই তোদের আপাতত, হলো। এরপরে হ্যাঁ কোনটা খাতা, দরকার নেই রে, এটা দরকার নেই, কোনো দরকার নেই। এই দেখ ঠিক আছে, দ্বি প্রতিসরণ। আচ্ছা নেক্সট পেজ নাম্বার, এবার কোশ্চেন হচ্ছে কি ও রশ্মি এবং ই রশ্মির তরঙ্গতল কেমন হয়। হ্যাঁ পার্থক্য বলতে তরঙ্গতল কেমন হয়, ও রশ্মি এবং ই রশ্মির তরঙ্গতল কেমন হয়। দেখ কথা হচ্ছে যে কোন কেলাসের মধ্য দিয়ে, যেমন যাদের দ্বি প্রতিসরণ হচ্ছে, কেলাসের মধ্যে দিয়ে যখন আমি অসমবর্তিত আলো পাঠাবো, ও রশ্মিটার গতিবেগ যে দিক দিয়ে পাঠাই না কেন সব দিকে সমান হবে, কিন্তু ই রশ্মির গতিবেগ সব দিকে সমান নয়। ঠিক আছে, দেখ যে আলোক রশ্মির গতিবেগ সব দিকে সমান সে কি হবে, সব দিকে সমান বলতে কি, দেখ ধরো আমি এখান থেকে আমি ধরো আলোক উৎস যদি নিই, সব দিকে যদি সমানভাবে বাড়ে তাহলে কি হবে, তরঙ্গতল কি হবে, গোলাকার। আর যদি কেউ এদিকে বেশি বাড়ে এদিকে কম বাড়ে তাহলে তার তরঙ্গতল কেমন হবে, উপবৃত্তাকার। ক্লিয়ার কিনা বল, উপবৃত্তাকার। তাহলে ও রশ্মির তরঙ্গতল কি হবে, গোলাকার, মানে ওয়েভ ফ্রন্ট যাকে আমরা বলছি গোলাকার। আর ই রশ্মির তরঙ্গতল কি হবে, উপবৃত্তাকার। কেন কারণ কি না, ও রশ্মির গতিবেগ সব দিকে সমান, তাই তার তরঙ্গতল কি হবে, গোলাকার। আর ই রশ্মির গতিবেগ সব দিকে সমান নয়, সেই জন্য তার তরঙ্গতল হবে কি, উপবৃত্তাকার। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আলোক অক্ষ মানে একটা দ্বি প্রতিসরণের ক্ষেত্রে আলোক অক্ষ মানে অপটিক অ্যাক্সিস। ঠিক আছে, দেখ দুটো জিনিস গুলিয়ে ফেলিস না, ওখানে ছিল কি তোর ছিল কি আলোক কেন্দ্র লেন্সের বেলা, আর এখানে হচ্ছে কি আলোক অক্ষ হচ্ছে কি না দ্বি প্রতিসরণের ক্ষেত্রে এরকম ক্লাসের এমন একটা অক্ষ হবে, ধরো আমি এই যে ক্লাসটা করেছি না, আমি এই যে ক্লাসটা করেছি এর দেখা গেল এই বরাবর একটা অক্ষ এমন আছে, এই অক্ষ বরাবর আলোক রশ্মি ফেললে কি হবে, ও রে এবং ই রে সমান গতি বেগে যাবে। এরকম একটা অক্ষ ধরো মানে কোন ক্লাসে থাকবে যে ওটা হচ্ছে কোন দিকে অক্ষ হচ্ছে সেটাও দেখতে হবে, এমন একটা অক্ষ থাকবে যে বরাবর কি হচ্ছে, ও রে এবং ই রের গতিবেগ সমান হবে। তাহলে ও আলোক অক্ষের সংজ্ঞাটা দেখ, আপতিত রশ্মি যে দিক বরাবর ক্লাসে আপতিত হলে সমান বেগে গেলে পৃথক হবে না। হ্যাঁ অসুবিধা নেই, কিন্তু এবার দেখ এবার ওরে ই রে যে সমান বেগে যাচ্ছে কোন
কোন ঘটনা সেটা বলতে হবে, দ্বিপ্রতিসরণ, তাই না? আপতিত রশ্মি যে দিক বরাবর কেলাসে আপতিত হলে কেলাসটির মধ্যে কোনো দ্বিপ্রতিসরণ হয় না, সেই দিক বরাবর অক্ষটিকে কেলাসের অক্ষ বলে। সেজন্য আলোক অক্ষ বরাবর ও রশ্মি এবং ই রশ্মি একই বেগে যায়। শর্ট কোশ্চেন হিসাবে যদি দেয় যে কোনো একটা দ্বিপ্রতিসারক কেলাসের কোন দিক বরাবর আলোক রশ্মি আপতন করলে দ্বিপ্রতিসরণ হবে না, আলোক অক্ষ বরাবর, ঠিক আছে? শর্ট কোশ্চেন এরকম হতে পারে। এবার দেখ দ্বিপ্রতিসরক কেলাসের তাহলে কি হবে, দুটো প্রতিসরাঙ্ক থাকবে, একটা হচ্ছে কি দেখ মিউ ও, একটা হচ্ছে কি মিউ ই। মিউ ও কি হবে, দেখ আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে আসছে, ওই দেখ মিউ ও কি হবে সি বাই ভিও, আর মিউ ই কত হবে সি বাই ভি। কি সাধারণ আলোক রশ্মির সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই সাধারণ আলোক রশ্মির গতিবেগ। আর এক্সট্রা অর্ডিনারি আলোক রশ্মির জন্য যে প্রতিসরণটা হবে সেটা হচ্ছে কি না শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই হচ্ছে কি হচ্ছে না এক্সট্রা অর্ডিনারি আলোক রশ্মির গতিবেগ। এই যে প্রতিসরাঙ্কটা হচ্ছে মিউ ই, এটাকে কি বলে, মুখ্য প্রতিসরাঙ্ক। মুখ্য প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে কি মুখ্য প্রতিসরাঙ্ক, মুখ্য প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তাহলে যদি বলা হয় দ্বিপ্রতিসারক কেলাসের মুখ্য প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো না, দ্বিপ্রতিসারক কেলাসের ক্ষেত্রে যদি আলোর গতিবেগ মানে হচ্ছে কি বলবে, দ্বিপ্রতিসারক কেলাসের দ্বিপ্রতিসরণের ক্ষেত্রে অসাধারণ আলোক রশ্মির গতিবেগ ভিই হলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং অসাধারণ আলোক রশ্মির গতিবেগের অনুপাতকে বলা হবে মুখ্য প্রতিসরাঙ্ক, ঠিক আছে? এবার আসবো কি ধনাত্মক কেলাস ঋণাত্মক কেলাস। ধনাত্মক কেলাস ঋণাত্মক কেলাস, আচ্ছা ঠিক আছে টুকে নে হয়েছে। এই তো মিউ ও এবং মিউ ই। এখান থেকে অঙ্ক কিরকম দিয়ে দিতে পারে, একটা কেলাস এরকম ফেলা হলো যেখানে সাধারণ আলোক রশ্মি এবং অসাধারণ আলোক রশ্মির গতিবেগ দিয়ে দিল, দিয়ে বললো যে এদের প্রতিসরাঙ্ক, দিয়ে বললো যে এই যে সাধারণ প্রতিসরাঙ্ক আর হচ্ছে কি মুখ্য প্রতিসরাঙ্কের মধ্যে পার্থক্য কত, বা এটা বলে দিতে পারে যে কেলাসটা ধনাত্মক কেলাস না ঋণাত্মক কেলাস, ঠিক আছে? কেলাসটা ধনাত্মক কেলাস না ঋণাত্মক কেলাস। দেখ ভিও গ্রেটার দেন ভিই হলে, ভিও গ্রেটার দেন ভিই হলে মানে অর্ডিনারির বেগ বেশি হলে এটা হচ্ছে কি পজিটিভ কেলাস। কি হবে, পজিটিভ কেলাস। যদি ও রশ্মির গতিবেগ ই থেকে বেশি হয় তাহলে ধনাত্মক কেলাস, আর যদি ও রশ্মির গতিবেগ কম হয় তাহলে কি হবে, সেটা নেগেটিভ কেলাস। এবার দেখ যদি প্রতিসরাঙ্কের হিসাবে বলে উল্টো হয়ে যাবে, প্রতিসরাঙ্কের হিসাবে বললে কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। মানে যেটা আমি বলছি যে তোরা এটা মনে রাখবি, ও বেশি মানে পজিটিভ, ঠিক আছে? ওর বেশি বেগ মানে পজিটিভ। এবার বেগ মনে রাখলে প্রতিসরাঙ্ক চলে আসবে। দেখ 1/, করে দেওয়া মানে কি গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, মানে 1/ভিও লেস দেন 1/ভি, সি গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে কি হবে 1/, আচ্ছা মিউ ও লেস দেন মিউ ই। এবার দেখ দুটো যদি মনে রাখতে যাস গুলিয়ে যাবে, একটাই মনে রাখবি, ঠিক আছে? বেগ যদি ওর বেগ বেশি হয় তাহলে ওর প্রতিসরাঙ্ক কম হবে, এটা হয়ে গেল। আর এখানটা কি হবে, মিউ ও গ্রেটার দেন মিউ ই। ধনাত্মক আর ঋণাত্মক কেলাসের ধনাত্মক এবং ঋণাত্মক কেলাসের ছবি বুঝতে পেরেছিস? ধনাত্মক ক্লাসের ছবি আর ঋণাত্মক ক্লাসের ছবি। এই দেখ দেখ কিভাবে ছবি আঁকবি আমি বলে দিচ্ছি, কিভাবে ছবি আঁকবি আমি বলে দিচ্ছি। না দেখ দেখ কি বলছি শোন, ওই ছবিটা আমি বলছি। ধনাত্মক ক্লাসের কিভাবে ছবি আঁকবি, প্রথমে এরকম করে টানলি, একটা বৃত্ত করবি, সরি একটা আমি বৃত্ত করলাম, ঠিক আছে? মানে হচ্ছে গোলক করেছি, ঠিক আছে? গোলক করেছি। এবারে
দেখ গোলক করেছি তো, এই গোলকের ভেতরে একটা কি করবি, উপবৃত্ত করবি ছোট করে, ওই চুপ কর, উপবৃত্ত করলাম, হ্যাঁ উপবৃত্ত করলাম। আমাকে বলতো গোলকটা, আমি ধরো বললাম যে এটা হচ্ছে কত, ভিও, ভিও, তাহলে উপবৃত্ত যেটা আছে সেটা কম তো, এই অক্ষ বরাবর কম না, তাহলে এটা কি হচ্ছে, ভিই, ভিই হচ্ছে। আমাকে বল কোন অক্ষ বরাবর দুজনের সমান, এইটা, এই বরাবর, তাই এখানে ভিও যতটা ভি ততটা, তার মানে এটাই হচ্ছে কি আলোক অক্ষ। বুঝতে পারলি কি, আলোক অক্ষ এটাই, যে অক্ষ বরাবর ভিও এবং ভি সমান। দেখ একটা গোলক, একটা উপবৃত্তাকার গোলক, ঠিক আছে, ঠিক আছে, উপবৃত্তাকার, এর যদি বলি এইখানে দুজনেই সমান, ভিও সমান ভি, হ্যাঁ, আর এই বরাবর কি হচ্ছে, ভিও বেশি, ভি ছোট, এটা হলো কি পজিটিভ। তাহলে ধনাত্মক কেলাস, আলোক অক্ষ কোনটা বোঝা গেল। এবার ঋণাত্মক কেলাসটা বলছি, দেখ এইগুলো ছবি দিয়ে দিবে, বলে ধনাত্মক কেলাস কাকে বলে, কার বেগ বেশি, ছবি, হ্যাঁ নেগেটিভ কেলাস কি হবে, দেখ আমি করলাম কি এখানে কি করবি জানিস, প্রথমে একটা বড় উপবৃত্ত করবি, ঠিক আছে, প্রথমে একটা তুই বড় উপবৃত্ত করে ফেললি, ঠিক আছে, তার ভিতরে একটা বৃত্ত করবি। বৃত্তটা ছোট করতে গেলে নিশ্চয়ই এই অক্ষ বরাবর করতে হবে তোকে ছোট, দাঁড়া, হ্যাঁ এটা হলো, হ্যাঁ নেগেটিভ কেলাস রাখছি তো, না না কোনো অসুবিধা নেই, এরকমও আঁকা যেতে পারে, এরকমও আঁকা যেতে পারে, এই দেখ এরকম আঁকা, কিন্তু এখানে দেখ আমি যদি বলি কোন অক্ষটা বলতো আলোক অক্ষ হবে, এইটা, এইটা আলোক অক্ষ হবে, কেন, এটা যদি সেন্টার হয়, ভিও ভি সমান, এবার দেখ ভিও কোনটা, এটা হচ্ছে আমার ভিও, আর এটা হচ্ছে কি ভিই, ভিই কে বেশি, ভি, ভিও লেস দেন ভি, এই জন্য এটা ঋণাত্মক কেলাস, ব্যাস হয়ে গেছে, তুই চুপ কর, আর কি আছে, এক দাঁড়া চুপ কর, এবার দেখ ধনাত্মক কেলাস ঋণাত্মক কেলাসের কিছু উদাহরণ আছে, একবার দেখে নিস, ঠিক আছে, হ্যাঁ ধনাত্মক কেলাস আর ঋণাত্মক কেলাসের কিছু উদাহরণ আছে, দেখে নিস। নেক্সট নেক্সট দেখ একাক্ষ এবং দ্বিঅক্ষ কেলাস। একাক্ষ বলতে কি, যেসব কেলাসের একটি মাত্র আলোক অক্ষ থাকে তাকে একাক্ষ কেলাস, উদাহরণ দেওয়া আছে ক্যালসাইট কোয়ার্টজ। আর দ্বিঅক্ষ কেলাস হচ্ছে কি, যেসব কেলাসের দুটি আলোক অক্ষ থাকে সেটা হচ্ছে কি দ্বিঅক্ষ কেলাস, উদাহরণ দেওয়া আছে কি অ্যারোগোনাইট এবং কপার সালফেট ইত্যাদি, হয়েছে। আচ্ছা একবার দ্বিরাগত কেলাস, পোলারয়েড, এইগুলো একবার বাড়িতে রিডিং দিস, আশা করি হয়ে যাবে, এইচ পোলারয়েড, কে পোলারয়েড, ঠিক আছে, এবং পোলারয়েডের ব্যবহার, এতটা হলো। এবার আমি আসবো কি মেলাসের সূত্র, লাস্ট, হ্যাঁ হ্যাঁ মেলাসের সূত্রটা করি কমপ্লিট। মেলাসের সূত্র, প্রথমে আগে বোঝ,
না 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 বই লাগবে না, দাঁড়া বলছি। আচ্ছা দেখ, মেলাসের সূত্রর হচ্ছে স্টেটমেন্ট পরে লিখছি, আগে বোঝ কি হচ্ছে। দেখ এদিকে দেখো, ধরো আমি বললাম এইখানে একটা আমি অসমবর্তিত আলো নিলাম, ঠিক আছে, অসমবর্তিত আলো নিলাম, ক্লিয়ার। এবার হচ্ছে কি, ধরো আমি যদি বলি যে এইটা আমার, এই হচ্ছে যে ক্লাসটা আছে তার সমবর্তন অক্ষ, ঠিক না, সমবর্তন অক্ষ। এবার এখানে দেখে কি বোঝাচ্ছে যে যেটা এ, মানে এর যে ধরো এদের অ্যামপ্লিটিউড গুলো আমি বলছি সবার তো এ হবে, মানে ই হলে ই জিরো হবে, সবার এ হচ্ছে। এবার কি হবে দেখ, এইখানে যেটা যেটা পুরোপুরি, যেটা একদম এর অক্ষের সঙ্গে মিলে যাবে সেটা পুরো চলে যাবে, সেটা পুরো চলে যাবে। আচ্ছা এরকম হলো তো, যেটা যেটা পুরোপুরি হবে সেটা পুরো চলে যাবে। আচ্ছা সে হলো, কিন্তু দেখা গেল যে ধরো প্রথমে ছিল না এই দিকে, মানে এইটা ধরো অক্ষটা ধরো এরকম আছে, আর এই ধরো এটা যেটা যাচ্ছে এটা কি রকম ভাবে যাবে, এটা তো যাবে, পুরোটা যেতে পারবে না, একদম যে যাবে না তা নয়, একদম কোনটা যাবে না বলতো, লম্ব ভাবে। তাহলে এখানে তো সব দিকে আছে, তাহলে যাবে কিভাবে না, এইটা তো এ, এটা এ, এটা কি আছে থিটা কোণ, থিটা কোণ, ধরো এটা হচ্ছে কি থিটা কোণ, তাহলে এটা যাবে কত না, এর উপাংশ কত যাবে না, এ cos থিটা, কত যাবে এ cos থিটা, কত যাবে এ cos থিটা। এবার দেখ আমি যদি বলি এখানে, ধর আমি বললাম এখানে ইন্টেন্সিটি ছিল কত আই, আই মানে কত, আই মানে কত কে ইন্টু এ স্কোয়ার, আই মানে কত কে স্কোয়ার। আচ্ছা এই আই মানে কত কে স্কোয়ার হলো। এবারে এইটাকে আমি নিলাম কত না, এইটাকে নিলাম আমি আই জিরো নিচ্ছি, বা আই সমান কে স্কোয়ার, বেশ এতটা পর্যন্ত আছে, আই জিরো নিয়ে নিচ্ছে, আই জিরো। এখন কথা হলো যে এখানে এখানে একটার জন্য, এখানে একটার জন্য এ cos থিটা এলো, আরো যেটা অন্য কোনো কোণে আছে সেটাও অন্য কোনো কোণে আসবে। এরকম করে আমি যদি বলি এখানে যে তীব্রতাটা আসবে, এখানে যে তীব্রতাটা আসবে সেটা কত হবে, কে কে এ cos থিটা এর হোল স্কোয়ার। কিন্তু আমি তো একটার জন্য করছি না, অনেক আছে এখানে, এদের আমি যদি গড় নিই, মানে কে স্কোয়ার আমি রাখলাম, এটা cos স্কোয়ার থিটা, তো এর কি করতে হবে, গড় নিতে হবে, মানে অ্যাভারেজ যদি নিই, কেন কি দেখ এই বরাবরের জন্য ধরো 30 ডিগ্রিতে আছে 30 ডিগ্রি, 40 ডিগ্রিতে আছে 40 ডিগ্রি, 50 ডিগ্রিতে, এরকম করে অনেক আছে, ঠিক আছে, অনেক আছে, সবার যদি গড় নিস কত আসবে, হাফ আসবে, কে স্কোয়ার বাই 2, কেন কি cos স্কোয়ার থিটার গড় কত হয় হাফ, কে স্কোয়ার মানে কত ছিল বাই 2। মানে কথা হলো যে এখানে যদি আমি আই তীব্রতার আলো ফেলি, একটাই মানে যদি আমি ফেলি, সেখানে তীব্রতাটা কত যাবে, আই জিরো বাই 2, মানে অর্ধেক হয়ে যাবে। এখানে কত হয়ে গেল, আই জিরো বাই 2। অসমবর্তিত আলো যদি কোনো সমবর্তকের মধ্য দিয়ে যায় তাহলে তার তীব্রতা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। নোট বলে লিখবি, এটা মেলাসের সূত্র নয়, এটা নোট লিখছি। অসমবর্তিত আলো কোন সমবর্তকের মধ্য দিয়ে গেলে তার তীব্রতা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়। এটা কিভাবে আসছে না, cos স্কয়ার থিটার গড় করে আসছে, cos স্কয়ার থিটার গড় আসছে। তো কথা হলো যদি অসমবর্তিত আলো একটা পোলারয়েডের মধ্য দিয়ে যায় তার তীব্রতা অর্ধেক হয়ে যাবে। এবার ধরো আমি কোনো সমবর্তিত আলো পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, সমবর্তিত আলো, এটা আমি পাঠালাম
দেখ ওই এটা ধরো সমাবর্তিত আলো, সাপোজ এটা হচ্ছে কি সমবর্তিত আলো, একটাই আছে, বুঝলি? এটা হচ্ছে কত, তাহলে এ ধরে আছে, এটা সমবর্তিত আলো, এর একটাই আছে, হলো? তাহলে এর আই কত হবে, আই জিরো হবে কত, কে ধরো এ জিরো বলছি, কে এ স্কোয়ার, এ জিরো স্কোয়ার। এবারে ধরো এ যদি অন্য কিছু কোণে থাকে, মানে এর যদি আমি অক্ষটাকে বলি এরকম করে, অক্ষ যদি আমি বলি থিটা কোণে আছে, থিটা কোণে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই এটার কত কম্পোনেন্ট যাবে, এ কস থিটা, কত যাবে, ধরো এ জিরো কস থিটা, কথাটা কম বল না একটু, এ জিরো কস থিটা একদম পুরো। দেখ আমি যদি সহজ ছবি আঁকি, দেখ ধরো এটা আছে অক্ষ আর এইটা হচ্ছে কত, এ জিরো, তাহলে অক্ষের সঙ্গে এ জিরো কত কোণ করেছে, থিটা, তো তাহলে এ জিরোর কত কম্পোনেন্ট যাবে, এ জিরো কস থিটা, এ জিরো কস থিটা। তাহলে এখানে ধরো ছিল কত, আই জিরো, এখানে যে আইটা হবে সেটা কত হবে, কে এ জিরো কস থিটার হোল স্কয়ার। এখানে কি গড় করব না, এটা একটাই তো আছে, তাহলে এখানে কত হবে, কে এ জিরো স্কয়ার কস স্কয়ার থিটা, আর এটা মানে কত, আই জিরো কস স্কয়ার থিটা। মানে কি হলো, যদি সমবর্তিত আলো যায়, এবং সমবর্তিত আলোর যে মানে কম্পন তল সেটা যদি পোলারয়েডের অক্ষের সঙ্গে থিটা কোণ করে, তাহলে যে তীব্রতাটা বেরোবে সেটা হবে কত, আই জিরো কস স্কয়ার থিটা। এটাই হচ্ছে কি মেলাসের সূত্র। মেলাসের সূত্র বইতে লেখা আছে, দেখ পেজ নাম্বার 757, পেজ নাম্বার 757তে দেখ, বলছি কি বলছে, দেখ সমতল সমবর্তিত আলো কোন বিশ্লেষকে আপতিত হলে, এবার দেখ যদি এটা সমতল সমবর্তিত আলো হয়, এখন আমি যে পোলারয়েডে ফেলছি সেটা নিশ্চয়ই বিশ্লেষক, কি আগে থেকে যদি কেউ সমবর্তিত হয়ে থাকে, এখন যেটা ব্যবহার, এটাকে আমরা, এটাও পোলারয়েড কিন্তু একে এখন আমরা কি বলবো, বিশ্লেষক। তাহলে সমতল সমবর্তিত আলো কোনো বিশ্লেষকে আপতিত হলে নির্গত আলোর তীব্রতা মানে আই, নির্গত আলোর তীব্রতা কি হবে না, নির্গত আলোর তীব্রতা কি হবে, বিশ্লেষক ও সমবর্তকের আলোক অক্ষ দুটির মধ্যবর্তী কোণের সাইনের বর্গের সমানুপাতিক। কি হ্যাঁ, কটা বাজে রে, এত সময় তো 9টা বাজেনি এখনো, গান করতে চলে আসছে এখন। এটা টুকে নে বলছি, মেলাসের সূত্র খুব ভালো করে পড়বি, শোন। তোদের এরপরে টিউশন আছে, কি টিউশন আছে, কটায়, ঠিক আছে। দেখ একটা অঙ্ক দিচ্ছি, লাস্ট একটা অঙ্ক হয়েছে, এটা অসমবর্তিত আলো, ঠিক আছে, এটা অসমবর্তিত আলো, ক্লিয়ার? এখানে একটা পোলারয়েড আছে, এর আমি অক্ষ এরকম করে দিলাম, এই পোলারয়েডের অক্ষ এরকম আছে, এখানে একটা পোলারয়েড আছে, এরা দুজন কি পজিশনে আছে, ক্রসড পজিশনে আছে। কি পজিশনে আছে, ক্রসড পজিশনে আছে, ঠিক আছে। দাঁড়া, স্ক্রিনে তীব্রতা কত হবে, 0, ক্লিয়ার? স্ক্রিনে কত তীব্রতা হবে, 0। এইখানে আরেকটা পোলারয়েড, ভালো করে শুনবি, এইখানে আরেকটা পোলারয়েড প্রথমটার সঙ্গে কত কোণে রাখলে এইখানে তীব্রতা হবে 3I/8। এটা আর এটা পরস্পর লম্ব, প্রথম আর তৃতীয়, এটা হচ্ছে কি ফার্স্ট, এটা থার্ড, হলো একদম 0 ছিল। এবারে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা কত কোণে রাখলে তীব্রতাটা, না এখানে যে তীব্রতা ছিল 3I/8 হয়ে যাবে, মানে অন্তিম তীব্রতা। কর দেখি কি হয়, এটা করে নাও মানে অন্যান্য অঙ্ক হয়ে যাবে। দেখ এটা করে দিচ্ছি, হ্যাঁ কি হবে, দেখ প্রথমে এটা যদি আই হয়,
ফার্স্টেরটার পরে যখন হবে কত হবে I0/2। এবার দেখ ফার্স্টেরটার সঙ্গে যদি থিটা কোণ হয় তাহলে এখানে কত হবে I0/2 cos স্কয়ার থিটা হয়েছে। এরপরে কি হবে I0/4 cos থিটা কেন না 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 এত সোজা নয়, দেখ ভালো করে বলছি, দেখ এই দেখ কি বলছি, ওই জন্য তো দিয়েছি। এই দেখ দুজন পরস্পর লম্ব আছে, হ্যাঁ এটা ফার্স্ট এটা ফার্স্ট এটা থার্ড, ঠিক আছে, আমি দুজনকে একসঙ্গে এরকম করে দিলাম, ঠিক আছে। এবার দেখ ফার্স্টেরটার সঙ্গে দ্বিতীয়টা যদি 30 মানে থিটা কোণ করে তাহলে এই দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা কত কোণ করছে 90 - থিটা। মানে এখানে কি হবে, এটা যেটা বেরোলো এই তীব্রতাটা এখানে কত হবে, এটা পুরো আই হয়ে গেল, এখানে কত হবে I0/2 cos স্কয়ার থিটা যেমনকে তেমন ছিল। এইখানে কোণ হয়ে যাবে কি, এটা যদি দ্বিতীয় পোলারয়েড, এটা আমি এরকম করে টানি তাহলে দ্বিতীয় পোলারয়েডের সঙ্গে তৃতীয় পোলারয়েড কত কোণ করবে 90 - থিটা। কেন কি এটার সঙ্গে এটার কত কোণ হচ্ছে সেটা তো দেখবো। তাহলে কত হবে 90 - থিটা মানে কি cos 90 - থিটা মানে sin থিটা, তাহলে এটা কত হবে sin স্কয়ার থিটা। মানে আমি আরেকবার না হলে লিখছি cos স্কয়ার 90 - থিটা। এবার এই পুরোটা হচ্ছে কত 3I/8, তাহলে I0/2 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান 3I/8। এবার কি করবি বলতো, 4 গুণ করে দে ওপর নিচে, I0/2 এখানে যদি 4 গুণ করে দিই তাহলে কত হবে 2 cos থিটা sin থিটার হোল স্কয়ার বাই নিচে একটা 4 করলাম সমান কত হবে 3I/8 হচ্ছে এটা। এখান থেকে 8 কেটে যাবে, এখানে কিছু একটা চেঞ্জ করতে হবে, 1 মিনিট, এখানে 16 করে দেওয়া উচিত তবে গিয়ে মিলবে। 16 করলে হবে না, 1 মিনিট, দেখ এখানে যদি দাঁড়া আমি ক্যালকুলেশন করছি, এটা 8ই রাখতে দিলাম, এটা কত হয়ে যাবে 8 যদি কেটে যায় তাহলে কত হবে I কেটে যাচ্ছে, এটা I0 না এটা I কেটে যাচ্ছে, তাহলে কত হবে এটা, আরে এটা I0/8 হতো আর কি, এখানে যদি I0 হয় I0/8, তো এটা হলো, তো এটা কত হবে sin 2 থিটার স্কয়ার। এইখানে নিচে 4 একটা রাখতে হবে, তাহলে এক কাজ করি এটা থেকে 32 করে দিই, সব থেকে বেটার, হ্যাঁ 32 করে দিই, তাহলে 32 করে দিলে কত হবে, নিচে হবে 4, তাই তো, তাহলে 3/4, হ্যাঁ এবার হবে 3/4, 32 করলে কাটাকুটি করে নিচে 4 থাকছে, তাহলে sin 2 থিটা কত হবে √3/2, আচ্ছা, তাহলে 2 থিটা সমান কত 60 ডিগ্রি, 2 থিটা সমান কত 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত 30 ডিগ্রি। হ্যাঁ নীলেন্দু বলবে আমার তো উত্তর ঠিক হয়ে গেছিল, কোনটা, আচ্ছা এইটাকে দেখ, এটা প্রথমে দেখ এটা ছিল I0/2 cos স্কয়ার থিটা, এটা এখন তীব্রতা হয়ে গেছে, এরপরে এটা এখন এর ক্ষেত্রে I হয়ে গেল, তাহলে এটা কত হবে I cos স্কয়ার 90 - থিটা, I মানে কত I0/2 cos স্কয়ার থিটা, এটা কি হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে I/2 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান 3I/32। এবার কি করা হচ্ছে, I/2 আমি রাখতে দিলাম, এই যে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা আছে না, একে আমি ওপর নিচে 4 গুণ করেছি, অথবা যদি তুই বলিস 2 sin থিটা cos থিটার হোল স্কয়ার করা মানে কি, আমি এক্সট্রা একটা 4 নিলাম, তাহলে নিচে একটা 4 করতে হবে, কি এখানে তো sin থিটা cos থিটার হোল স্কয়ার ছিল, তাহলে উপরে যদি আমি 2 নেই মানে 2 এর স্কয়ার মানে আমি একটা 4 এক্সট্রা নিয়েছি না, তাহলে 4 একটা নিচে নিলাম, তাহলে কত হলো 2 × 4 মানে কত হচ্ছে 8 দুটো একসঙ্গে কেটে দিলাম, এখানে 4 8 × 4 = 32, তাহলে 3/4 এরকম করে হলো অ্যান্সার। অনুশীলনীতে সমবর্তনের যতগুলো অঙ্ক আছে করে আসবে। আমার দেখা আছে।
অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে সবগুলো কমপ্লিট করে আসবে বলছি।